আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলকে রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। শুভ দুপুর। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের ক্লাসের সেই ধারাবাহিকতায় আমরা আবার আমাদের সিয়াম সাধনার মাস রমজান মাস এবং আমাদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের পর আমরা আজকে আবার নতুন করে আমাদের ক্লাসগুলো শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পঞ্চম অধ্যায়ের আজকে কিন্তু দ্বিতীয় ক্লাস। সকলকে স্বাগতম জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। আমরা একটু তোমাদের যেহেতু প্রায় এক মাস পরে আমরা ক্লাস দিচ্ছি, এই জন্য আগের ক্লাসের বিষয়গুলো একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের পঞ্চম অধ্যায় ছিল সমাজকর্মের সাথে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের যে সম্পর্ক, এই অধ্যায়। সেই আলোকে আমরা আমাদের গত ক্লাসে সমাজকর্মের জ্ঞানের সাথে বিভিন্ন শাখার সম্পর্ক, সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞান এর সম্পর্ক এবং সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের পার্থক্য, এই ক্লাসটি আমরা ইতিপূর্বে শেষ করেছি। আশা করি তোমাদের সেই বিষয়টি মনে আছে। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয়ে আমরা চলে যাব। আজকে আমরা সমাজকর্মের সাথে যে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সম্পর্ক, এর মধ্যে দুটি বিষয় নৃবিজ্ঞান এবং মনোবিজ্ঞান, এই দুটোর সাথে সমাজকর্মের জ্ঞানের কি সম্পর্ক বা কি পার্থক্য আছে সেটি আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের গত ক্লাসের বিষয় মনে থাকার কথা, আমরা বলেছিলাম যে সমাজকর্ম হচ্ছে একটি ব্যবহারিক অনুশীলনধর্মী বা একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। আর ব্যবহারিক সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজকর্মকে জ্ঞানের বিভিন্ন শাখা থেকে তার সেই জ্ঞানগুলি নিয়ে সমাজকর্ম নিজেই একটি সামাজিক বিজ্ঞানে রূপান্তরিত হয়েছে। যেহেতু অন্যান্য সামাজিক বিজ্ঞানের মতো যে সামাজিক বিজ্ঞানগুলি মৌলিক সামাজিক বিজ্ঞান, সমাজকর্ম কিন্তু এরকম কোনো মৌলিক সামাজিক বিজ্ঞান নয়। সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে মূলত জ্ঞান আহরণ করে বা সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে জ্ঞান সংগ্রহ করে সমাজকর্ম আধুনিক একটি বিজ্ঞানে রূপান্তরিত হয়েছে। আমরা গত ক্লাসে যেমনটি বলেছিলাম যে মানব জীবন একটি যৌগিক সত্তা, এর বিভিন্ন দিক পরস্পরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। মানব জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন জ্ঞানের বিষয়বস্তুর ভিন্নতার প্রেক্ষিতে এগুলির স্বতন্ত্র নাম এবং পরিচয় থাকলেও জ্ঞানগুলো পরস্পরের সাথে কম বেশি সম্পর্কযুক্ত। যেমন এই যে কথাটি আমরা বললাম যে বিভিন্ন জ্ঞানের বিষয়বস্তুর ভিন্নতার প্রেক্ষিতে স্বতন্ত্র নাম এবং স্বতন্ত্র একটা পরিচয়, এগুলো থাকলেও কিন্তু জ্ঞানগুলো পরস্পরের সাথে কম বেশি সম্পর্কযুক্ত। তোমাদের পাঠ্য একটি বিষয় সেটি হলো অর্থনীতি, এবং আরো একটি বিষয় পৌরনীতি ও সুশাসন। যদিও ভিন্ন দুটি বিষয়, ভিন্নতার বিষয়বস্তু, তারপরে আছে এর মধ্যে আরো ভিন্নতা, যে এর মধ্যে আলোচ্য বিষয়েরও একটা ব্যাপক পার্থক্য আছে। কিন্তু আমরা যদি এই দুটো বিষয়ের গভীরে যাই তাহলে দেখা যাবে কি যে একটা রাষ্ট্রীয় নীতির উপরে নির্ভর করে কিন্তু যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়ে থাকে। আবার অর্থনৈতিক অবস্থার উপরে ভিত্তি করেও কিন্তু রাষ্ট্রীয় নীতি বা রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হয়ে থাকে।
যে কারণে আমরা বলছি কি যে জ্ঞানগুলোর ভিন্ন ভিন্ন পরিচয় থাকলে বা এদের আলাদা আলাদা স্বতন্ত্র নাম বা আলাদা বৈশিষ্ট্য থাকলেও এরা কিন্তু জ্ঞান আহরণের ক্ষেত্রে বা চর্চার ক্ষেত্রে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আর সমাজকর্মের জ্ঞান ভাণ্ডার কি হয়েছে, আমরা এটা বলেছি কি যে এটা কোনো মৌলিক সামাজিক বিজ্ঞান না, বিভিন্ন জ্ঞানের শাখা থেকে জ্ঞান ধার করে নিয়ে বা বিভিন্ন জ্ঞানের শাখার জ্ঞানগুলোকে নিয়ে এটি নিজেই একটি সামাজিক বিজ্ঞান হিসাবে গড়ে উঠেছে। যে কারণে সমাজকর্ম পড়তে গিয়ে কিন্তু আমাদেরকে অন্যান্য সামাজিক বিজ্ঞানের শাখার সাথে এর সম্পর্কটা পড়তে হয়। বিষয়টাকে আমরা এইভাবে উদাহরণ এনেছি যে গাছের মূলের সাথে অপর অংশের যে সম্পর্ক থাকে, আমরা গত ক্লাসে একটা গাছের ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মূল গাছটাকে আমরা বর্ণনা করেছিলাম যে এটি হচ্ছে সামাজিক বিজ্ঞান এবং তার বিভিন্ন শাখা প্রশাখা, সেটি সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা। আর সেই সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকেই একটি শাখার উৎপত্তি, সেই শাখাটিকে আমরা বলছি সমাজকর্ম। খুব স্বাভাবিকভাবে সমাজকর্মের সাথে বা সমাজকর্ম জ্ঞানের অন্যান্য শাখার উপরে ভীষণভাবে নির্ভরশীল। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমরা সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের কি সম্পর্ক আছে সেটি যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখা যায় কি নৃবিজ্ঞানকে বলা হচ্ছে লুপ্তপ্রায় প্রাচীন সমাজ ও আদিম সভ্যতা সমূহের তুলনামূলক আলোচনা করে সমাজের গতি প্রকৃতি সম্পর্কে বহুবিধ তথ্য উদ্ঘাটন করেছে। নৃবিজ্ঞান কি করেছে, একেবারে সেই মানুষের শুরুর থেকে অর্থাৎ সভ্যতার সূচনা থেকে অথবা মানব জীবনের শুরু থেকে সেই প্রাচীন সমাজ আদিম সভ্যতার এগুলো তুলনামূলক আলোচনা করে সমাজের গতি প্রকৃতি সম্পর্কে বিভিন্ন তথ্য উদ্ঘাটন করেছে। তাতে করে হয়েছে কি সমাজ বিজ্ঞানের এই যে তথ্যাবলী বা সমাজ বিজ্ঞান থেকে যে তত্ত্বগুলো আমরা পেয়েছি, এটি কি করছে সমাজকর্মীকে একটা সঠিক দিক নির্দেশনা বা সঠিক একটা গাইডলাইন দেয়। এটি নৃবিজ্ঞানের কাজ বা সমাজকর্ম এই ক্ষেত্রে নৃবিজ্ঞানের জ্ঞানটাকে ব্যবহার করে। নৃবিজ্ঞানের ইংরেজি শব্দ বলা হচ্ছে অ্যানথ্রোপোলজি, যার উৎপত্তি গ্রিক শব্দ অ্যানথ্রপস এবং লজিয়া থেকে। এই অ্যানথ্রপস এবং লজিয়া, অ্যানথ্রপস শব্দের শব্দগত অর্থ হলো মানুষ এবং লজিয়া শব্দের অর্থ হলো পার্ট। অর্থাৎ অ্যানথ্রোপোলজি শব্দের যদি আমরা সরাসরি বাংলা করি তাহলে সেটি হচ্ছে মানব সম্পর্কিত পাঠ বা মানব সম্পর্কিত আলোচনা। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট 1779 সালে সর্বপ্রথম অ্যানথ্রোপোলজি শব্দটি ব্যবহার করেন। সার্বিকভাবে নৃবিজ্ঞানের জনক হিসাবে ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেলরকে আখ্যায়িত করা হয়, যদিও আধুনিক নৃবিজ্ঞানের জনক হিসাবে ম্যালিনস্কিকে মনে করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবার আমাদের ক্লাস বা পরীক্ষার বিষয়ে চলে যাই। যদি আমাদের এমসিকিউতে অথবা সিকিউয়ে যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকে যে অ্যানথ্রোপোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন বা সর্বপ্রথম কে কোন সালে ব্যবহার করেন, তাহলে কিন্তু জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, এটি আমরা সহজে উত্তর করতে পারবো। আবার বলা হচ্ছে যে আধুনিক বা নৃবিজ্ঞানের জনক হিসাবে যদিও ইমানুয়েল কান্ট অ্যানথ্রোপোলজি শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু সব দিক দিয়ে চিন্তা করে জ্ঞানের এই শাখাটিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেলরকেই মনে করা হয়। আবার অন্যদিকে আধুনিক নৃবিজ্ঞানের জনক হিসাবে ম্যালিনস্কিকে মনে করা হয়। তাহলে একটা বিষয় কিন্তু লক্ষণীয়, এখানে কিন্তু কয়েকটি বিষয় আমরা বেশ কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারি বা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারি। সর্বপ্রথম কে অ্যানথ্রোপোলজি শব্দটি ব্যবহার করেন, এটি একটি দিক। আবার নৃবিজ্ঞানের জনক, এটি একটি দিক। আরেকটি হলো আধুনিক নৃবিজ্ঞানের জনক। সার্বিকভাবে একজনকে মনে করা হয়
সার্বিকভাবে যাকে মনে করা হয় তিনি হচ্ছেন ইবি টেইলর। আবার আধুনিক নৃবিজ্ঞানের জনক মনে করা হয় সেটি হচ্ছে ম্যালানিসকে। তাইলে এটুকুর ঝামেলা বা এটুকুর যে সন্দেহ, এই জিনিসটা তোমাদের আশা করি এই দ্বিধাদ্বন্দ্বটুকু বা কনফিউশনটুকু দূর হবে। সাধারণভাবে নৃবিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে দৈহিক নৃবিজ্ঞান এবং অপরটি হচ্ছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান। তাহলে আমাদের যদি প্রশ্ন এভাবে হয়ে থাকে নৃবিজ্ঞানকে কয়টি ভাগে ভাগ করা যায়, তাহলে দুইটি ভাগে, একটি দৈহিক নৃবিজ্ঞান আবার আরেকটি হলো সাংস্কৃতিক নৃবিজ্ঞান। আবার নৃবিজ্ঞানের উল্লেখযোগ্য বিষয় যেগুলো, এর মধ্যে আছে প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি, ভাষাতত্ত্ব বা ল্যাঙ্গুইস্টিক, তারপরে হচ্ছে মানুষের শারীরিক গঠন ও আকৃতি সম্পর্কিত চর্চা বা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, আরেকটি হচ্ছে মানুষের জীবন প্রণালী সম্পর্কিত আলোচনা বা কালচারাল অ্যান্ড সোশ্যাল অ্যানথ্রোপোলজি। সাধারণভাবে আমরা বলছিলাম যে নৃবিজ্ঞানকে দুইটি ভাগে ভাগ করা যায়, দৈহিক নৃবিজ্ঞান এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞান। অন্যদিকে নৃবিজ্ঞানের আমরা যদি লক্ষ্য করি যে উল্লেখযোগ্য বিষয়, কেননা এখানে তোমাদের কাছে প্রশ্ন উঠতে পারে যে স্যার দুইটা ভাগের পর আবার কেন চারটে ভাগ আসবে? দুইটা ভাগের পরে চারটে ভাগ আসার কারণটাই হচ্ছে দিন যত যাচ্ছে জ্ঞানের চর্চা বা জ্ঞান বিজ্ঞানের শাখাগুলোর চর্চা কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। আর তত বৃদ্ধি পাওয়া বা তত বেশি হওয়ার কারণে কিন্তু মানুষ বিভিন্ন নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন জ্ঞান চর্চার দিকগুলো মানুষের সামনে, এই জ্ঞান চর্চার দ্বারগুলো উন্মুক্ত হচ্ছে। এই যে নতুন নতুন জ্ঞান চর্চার দ্বারগুলো উন্মুক্ত হচ্ছে, সেখান থেকেই কিন্তু আমরা এই যে নৃবিজ্ঞানের, আমরা যেটা বলেছিলাম দৈহিক এবং সাংস্কৃতিক, আমরা এই যে এইখানে এবং এখানে দুটো পাচ্ছি। আরো একটি এসছে কিন্তু প্রত্নতত্ত্ব, আরেকটি হচ্ছে ভাষাতত্ত্ব। প্রত্নতাত্ত্বিক ভাবেও কিন্তু নৃবিজ্ঞানের একটি শাখা প্রত্নতত্ত্ব। আবার ভাষার এই যে ল্যাঙ্গুইস্টিক বা ভাষাতত্ত্ব, এটিও কিন্তু একটি শাখা হিসাবে আধুনিক নৃবিজ্ঞানীগণ মনে করেন। এছাড়াও তো আছে যেটিকে আমরা প্রথম ভাগের মধ্যে বললাম দৈহিক নৃবিজ্ঞান, সেখানে কি আসছে মানুষের শারীরিক গঠন ও আকৃতি সম্পর্কিত, অর্থাৎ ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। আরেকটি হচ্ছে কালচারাল অ্যান্ড সোশ্যাল অ্যানথ্রোপোলজি, অর্থাৎ সাংস্কৃতিক এবং সামাজিক নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান এর শাখাগুলো গেল। এখন আমরা দেখি নৃবিজ্ঞান কিভাবে বা নৃবিজ্ঞান কাকে বলা হচ্ছে। নৃবিজ্ঞান বলা হচ্ছে যে নৃবিজ্ঞান হচ্ছে মানুষের উৎপত্তি, দৈহিক গঠন, সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক পাঠই হচ্ছে নৃবিজ্ঞান। এটি সাধারণভাবে যে মানুষের কিভাবে উৎপত্তি হয়েছে, মানুষের দৈহিক গঠন, তারপরে হচ্ছে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক যে ক্রমবিকাশ, এগুলোর বিজ্ঞান ভিত্তিক পাঠ হলো নৃবিজ্ঞান। কিরকম বিজ্ঞান ভিত্তিক পাঠ? যেমন আমরা জানি পৃথিবীতে বিভিন্ন ধারার মানুষের যে দৈহিক গঠন বা গড়ন, এর কিন্তু বিভিন্ন শাখা আছে। সেখানে বাঙালিদেরকে বা আমাদের এই ভারতীয় উপমহাদেশের এই মানুষদেরকে বলা হয় কি যে বাঙালিরা একটি সংকর জাতি। সংকর জাতি বলতে যে বিভিন্ন যে মানুষের শ্রেণীবিন্যাস আছে, দৈহিক যে শ্রেণীবিন্যাস, তার মধ্যে বাঙালিদের মধ্যে বিভিন্ন ধরনের দেখা যায়। কেউ ভীষণ রকমের উজ্জ্বল বা ফর্সা, কেউ হয়তো শ্যামবর্ণ, কেউ হয়তো মাঝামাঝি। এই যে একটা বিভিন্ন ধরনের অবস্থা, এটাকেই কিন্তু বলা হচ্ছে এই দৈহিক মানুষের গঠন সম্পর্কিত। আবার মানুষের খাওয়া দাওয়া, মানুষের বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক যে চর্চা, মানুষের ধর্মীয় যে নিয়ম নীতিগুলো মেনে চলা, এগুলো কিন্তু সামাজিক বা সাংস্কৃতিক নৃবিজ্ঞানের আওতাভুক্ত হয়ে পড়ে। নৃবিজ্ঞানের সংজ্ঞাতে
নৃবিজ্ঞানী মেলানস্কি বলছে নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক পাঠ বা আলোচনা। অর্থাৎ মানুষ তার যেমন দৈহিক দিক আছে, সেই দৈহিক দিক ছাড়াও তার সাংস্কৃতিক দিকের মধ্যে কিন্তু সামাজিক, সাংস্কৃতিক, প্রত্নতাত্ত্বিক অথবা ভাষাতাত্ত্বিক এই যে বিভিন্ন ভাগগুলো কিন্তু এখানে চলে আসে। অন্যদিকে নৃবিজ্ঞানী এম জ্যাকব এবং বিজে স্টেমের মতে পৃথিবীতে মানব জাতির উদ্ভবের সময় থেকে শুরু করে তাদের দৈহিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশ এবং আচরণ সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনাই হলো নৃবিজ্ঞান। মেলানস্কির সংজ্ঞাটা কিন্তু একটু ছোট, কিন্তু গভীরতা আছে। পাশাপাশি এম জ্যাকব এবং বিজে স্টেম এরা দুজন নৃবিজ্ঞানের যে সংজ্ঞা দিয়েছে সেটাকে কিন্তু চারিদিক মানে সব দিক কিন্তু এখানে এই সংজ্ঞার মধ্যে কভার করেছে। কি বলছে? যে পৃথিবীতে মানব জাতির উদ্ভবের সময় থেকে শুরু করে একবারে যখন থেকে মানুষের সৃষ্টি তখন থেকে শুরু করে তাদের দৈহিক, তাদের সামাজিক, তাদের সাংস্কৃতিক বিকাশ, তাদের আচরণ সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনা, এটাকেই বলা হচ্ছে নৃবিজ্ঞান। অন্যদিকে হেবেল নামে একজন নৃবিজ্ঞানী, তিনি বলছেন নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বিজ্ঞান। বিজ্ঞানটা কি? বিশেষ জ্ঞান। তাহলে কি? মানুষ এবং তার সংস্কৃতি। আমরা যেটা মেলানস্কির যে সংজ্ঞাটা দেখেছিলাম, হেবেল কিন্তু ঠিক মেলানস্কির সংজ্ঞার মতোই কিন্তু সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দিয়েছেন। কিন্তু সেই সংজ্ঞার মধ্যে আমরা কি বলছি? যে এর সংজ্ঞার মধ্যে একটা বিশাল গভীরতা আছে, যে মানুষ এবং তার সংস্কৃতির নৃবিজ্ঞান হলো মানুষ এবং তার সংস্কৃতির বিজ্ঞান। এ প্রসঙ্গে একটু বলে রাখি, সুপ্রিয় শিক্ষার্থী, অনেক সময় কিন্তু তোমাদের প্রশ্নের ক্ষেত্রেও এই যে এখানে আমরা কোটেশন করে যে সংজ্ঞাটি ব্যবহার করেছি, এই সংজ্ঞাটি তোমাদের প্রশ্ন আকারে দিয়ে যে এটি কার উক্তি বা এই সংজ্ঞাটি কে প্রদান করেছেন, তোমরা ধরেই নিতে পারো প্রশ্নের ক্ষেত্রে হলো যে এই নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বিজ্ঞান, এই জিনিসটি থাকলো। এর সাথে এটি হেডলাইন দিয়ে সেখানে বলা হচ্ছে কি যে এটি বা এই সংজ্ঞাটি বা এই মতামতটি কার, দিয়ে সেখানে 4 জনের অপশন দেওয়া থাকলো। তার মধ্যে হেবেল থাকলো, মেলানস্কি থাকলো, বা অন্য টেলর থাকতে পারে, বা অন্য কারো আরো নাম থাকতে পারে। সঠিকটি তোমাকে বেছে বের করতে হবে। অতএব সংজ্ঞাগুলো কিন্তু আমাদেরকে একটু সতর্কভাবে শিখতে হবে বা জানতে হবে। সার্বিকভাবে আমরা বলতে পারি কি নৃবিজ্ঞান হলো মানুষের সামগ্রিক সত্তা ও সামাজিক পরিবেশ সম্পর্কিত সামগ্রিক পাঠ। জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের সমন্বিত রূপই হচ্ছে নৃবিজ্ঞান, এবং এর প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। নৃবিজ্ঞান হচ্ছে এমন এক পাঠ বা এমন এক শাস্ত্র বা এমন এক বিষয় যা মানুষের উৎপত্তি, পরিচয়, ইতিহাস, ক্রমবিকাশ, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয়াদি ইত্যাদি সম্পর্কে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞানসম্মতভাবে এটিকে বিশ্লেষণ করে। তাইলে যেখানে মানুষের উৎপত্তি, মানুষের পরিচয়, ইতিহাস, তার ক্রমবিকাশ, আর্থসামাজিক সাংস্কৃতিক অবস্থা ইত্যাদি যে সামাজিক বিজ্ঞানের যে শাখাতে আলোচনা করা হয় সেটি হচ্ছে নৃবিজ্ঞান। এখন সমাজ কর্মের সাথে নৃবিজ্ঞানের সম্পর্কটি কি, এটি জানার আগে আমরা একটু দেখি যে নৃবিজ্ঞানের জ্ঞান আমাদের সমাজকর্মের জন্য কেন প্রয়োজন। যেহেতু তোমাদের সিলেবাসে শুধু সম্পর্কটা আছে, আমরা এটা বলার জন্যই, তোমাদেরকে শেখানোর জন্য, যদি এই মুহূর্তে কেউ আমাদের এই সেশনে, লাইভ সেশনে কেউ উপস্থিত থাকো, অথবা পরবর্তীতে যদি তোমরা এই ক্লাসটি, রেকর্ডেড ক্লাসটি দেখো, সেই জন্য আর কি মূলত বলা হচ্ছে যে সমাজকর্ম হচ্ছে মূলত সমস্যা সমাধানের একটি সামাজিক বিজ্ঞান। যেহেতু সমস্যা সমাধানের একটি সামাজিক বিজ্ঞান, আর এই সমস্যা সমাধানটি কিভাবে হতে হবে? সমস্যা সমাধানটি হতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে। অর্থাৎ মানুষ তার সমাজ জীবনে চলতে গিয়ে যে বিভিন্ন বাধা বা বিভিন্ন সমস্যার
সম্মুখীন হয়, এই বিভিন্ন বাধা বা সমস্যা থেকে তাকে তার উত্তরণ ঘটানোর জন্য তার সমস্যাগুলোর একটা বিজ্ঞান ভিত্তিক সমাধান দেওয়াই হচ্ছে মূলত সমাজকর্মের কাজ। আর এই কাজটি করতে গিয়ে সমাজকর্মকে কি করতে হয়েছে, যেহেতু এটি কোনো মৌলিক সামাজিক বিজ্ঞান না, সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে এই বিষয়টি তার জ্ঞান সংগ্রহ করে সে নিজেই একটি সামাজিক বিজ্ঞানে রূপান্তরিত হয়। এই কারণে আমরা যেমন গত ক্লাসে আলোচনা করেছিলাম সমাজবিজ্ঞানের সাথে সম্পর্ক, সেখানে আমরা দেখেছি যে সমাজকর্মের অধিকাংশ জ্ঞানই কিন্তু সমাজবিজ্ঞান থেকে নেয়া। ঠিক একইভাবে যখন আমরা সমাজকর্ম বা সমাজ বিজ্ঞানের বিষয়গুলো আলোচনা করতে যাই, মানুষের উৎপত্তি বিকাশ, তখন কিন্তু আমাদেরকে খুব সাধারণভাবে নৃবিজ্ঞানের জ্ঞানের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। আমরা খুব বড় ধরনের তত্ত্বীয় দিকে যাব না, খুব সাধারণভাবে তোমরা যদি দেখো, একসময় আমাদের সমাজে এই আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থাতে কি ছিল, যৌথ পরিবার ব্যবস্থা। বর্তমানে কিন্তু এই যৌথ পরিবার ব্যবস্থা উঠে গিয়ে বা কালের বা সময়ের চাহিদা অনুযায়ী যৌথ পরিবারগুলো হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে একক পরিবার, আবার কোথাও কোথাও এগুলো হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি বা অনুপরিবার। এই যে অনুপরিবার বা একক পরিবারে রূপান্তরিত হচ্ছে, যখন একক পরিবারে রূপান্তরিত হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে, সমাজে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে অন্যতম একটা সমস্যা বলা যায় যে মানুষের সামাজিকীকরণের সমস্যা। তাহলে সামাজিকীকরণটা কি? আমরা গত ক্লাসেও বলেছিলাম যে সামাজিকীকরণ হচ্ছে সমাজের উপযুক্ত হয়ে গড়ে ওঠা বা বেড়ে ওঠার যে প্রক্রিয়া, এটিকেই বলা হয় সামাজিকীকরণ। যখন দেখা যায় যে একটা পরিবারে একক পরিবারের সংজ্ঞাতে আমরা কি জানি, যে একজন পুরুষ এবং একজন নারী বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যে পরিবারটি গঠন করে এবং সেখানে সন্তান, এক বা একাধিক সন্তান থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেটাকে আমরা একক পরিবার বলি, বা অনেক ক্ষেত্রে এটাকে অনুপরিবার বলা হয়। মানে নিউলি ম্যারিড কাপলরা যে পরিবারটি তৈরি করে বা সদ্য বিবাহিত দম্পতিরা যে পরিবারটি তৈরি করে সেটাকেই বলা হয় অনুপরিবার। আবার সেখানে যখন সন্তান জন্মগ্রহণ করে এবং সেই সন্তানদেরকে যখন পরিবারের পিতামাতারা লালন পালন করে তখন সেটা একক পরিবারে রূপান্তরিত হয়। আমরা অধিকাংশই তো যদিও শহরে বাস করি, তারপরেও তো গ্রামের সাথে আমাদের একটা যোগাযোগ আছে। গ্রামীণ একটা পরিবার এবং শহরের একটা পরিবার, অর্থাৎ একটি যৌথ পরিবার এবং একটি একক পরিবারের মধ্যে কিন্তু আমরা পার্থক্যটা সহজেই করতে পারি। একক পরিবারে বাবা মা থাকে, ভাই বোন থাকে, বা বাবা মা থাকে, তাদের সন্তানরা থাকে। কিন্তু যদি যৌথ পরিবার হয় সেখানে বাবা মায়ের সাথে অন্য চাচারা থাকতে পারে, সেই চাচাদের সন্তানরা থাকতে পারে, অর্থাৎ চাচাতো ভাই বোন থাকতে পারে, আবার দাদা দাদিও থাকতে পারে। যৌথ পরিবার যেটা, সেটার পরিসর হচ্ছে একটু বড়, আর একক পরিবারের পরিসর হচ্ছে ছোট। সামাজিকীকরণের ক্ষেত্রে হচ্ছে কি, যে যখন আরো অন্যান্য সামাজিকীকরণের ভালো দিক খারাপ দিক উভয় কিন্তু আছে। আমরা যদি ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি, যখন একটা শিশু আস্তে আস্তে বেড়ে ওঠে এবং মানব সমাজের সাথে তার সামঞ্জস্য বা অ্যাডজাস্টমেন্টটা তৈরি হয়, যদি সে একটা যৌথ পরিবারের মধ্যে বেড়ে ওঠে তাহলে কিন্তু তার শেয়ারিং, অন্যের সাথে ভাব বিনিময় বা অন্যের সাথে মেলামেশা অথবা ভালো মন্দ যাচাই বাছাই করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু সে একটা পজিটিভ একটা ফিডব্যাক পায় বা একটা সাপোর্ট পায়। আবার যদি বাবা মা উভয়ে চাকরি করে, একক পরিবারের সন্তান, বাবাও তার কর্মক্ষেত্রে গেছে, মাও তার কর্মক্ষেত্রে গেছে, এই একটি পরিবারের সন্তানটি তাকে একা একা হয়তো কোনো কাজের মানুষের কাছে অথবা কোনো ডে কেয়ার সেন্টারে অথবা কোনো এই নার্সারি স্কুলে সেখানে তাকে বড় হতে হচ্ছে। এই যে একটা স্নেহ বা ভালোবাসার থেকে দূরে সরে যে এককভাবে গড়ে ওঠা, এতে কিন্তু দেখা যায় যে তার আত্মকেন্দ্রিকতা দিয়ে তার সামাজিকীকরণটা হচ্ছে। এই যে পরিবারের যে উদাহরণটি আমরা দিলাম, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে পরিবারের আমরা সমাজবিজ্ঞানের কথা বা সমাজকর্মের কথা আমরা যেটা বলছি, যে একটা মানুষের আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষের সমস্যার ক্ষেত্রে আমরা বলে থাকি কি যে উপযুক্ত সামাজিকীকরণের অভাব। এই যে উপযুক্ত সামাজিকীকরণ কিন্তু
একক পরিবার বা বিভিন্ন পরিবার বহির্ভূত যেসব প্রতিষ্ঠানে থেকে একজন মানব সন্তান বেড়ে উঠছে, অথবা শুধু ছোট বা শিশুদের ক্ষেত্রে না, বড়দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরিবারে বৃদ্ধ বাবা মা থাকলে সন্তানরা তাদেরকে সাথে রাখতে পারছে না বা কাছে রাখতে পারছে না। কারণটা কি? তাদেরকে দেখাশোনা করার বা পরিচর্যা করার কোনো লোক নেই। স্বাভাবিকভাবে সেই সন্তানরা বাবা মাকে কি করছে? তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে বা ওল্ড এজ হোমে পাঠাচ্ছে। এইখানে কিন্তু সামাজিকীকরণের বিষয় আমরা বলি বা পারস্পরিক সম্পর্কের একটা বিষয় বলি, এখানে কিন্তু একটা ঘাটতি পড়ে যাচ্ছে। তাতে হচ্ছে কি যে পরিবারগুলোতে বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যা বা নতুন নতুন অসুবিধা সৃষ্টি হচ্ছে। এই রকম যে বিভিন্ন মানুষের ধারাবাহিকতায় যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোর জন্য বা পরিবর্তনগুলো জানার জন্য বা সেই জ্ঞান অর্জনের জন্য মূলত কিন্তু সমাজকর্ম পড়তে গিয়ে বা সমাজকর্ম যারা পাঠ করে, শুধু পাঠ করে না, সমাজকর্মের বিষয়গুলোকে যারা অনুশীলন করবে, তাদের কিন্তু সেই একেবারে জ্ঞানের শুরু থেকে বা একেবারে জ্ঞানের গভীর থেকে কিন্তু তাকে এই বিষয়টি জানতে হবে। ঠিক একইভাবে শুধু এটা পরিবারের ক্ষেত্রে না বা মানুষের এরকম সামাজিক ক্ষেত্রে না, আরো অন্যান্য ক্ষেত্রেও যদি আমরা দেখি, সেটা ভাষাগত দিকে যদি আমরা দেখি, সাংস্কৃতিক বিভিন্ন দিকে আমরা যদি দেখি, এই পরিবর্তনগুলো কিন্তু আমাদের চোখে ধরা পড়ে। এই জন্য সমাজকর্ম পড়তে গিয়ে বা সমাজকর্ম যারা অনুশীলন করবে তাদেরকে নৃবিজ্ঞান কেন, আরো অন্যান্য সামাজিক বিজ্ঞান থেকে এরকম জ্ঞানগুলো অর্জন করতে হয়। এই অর্জন করার জন্য আমরা বলছি কি যে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক, যেমন গত ক্লাসে আমরা তোমাদেরকে বলেছিলাম যে সমাজ বিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্কটা কোথায় বা কিভাবে নির্ভর করে, ঠিক একইভাবে আজকের ক্লাসে আমরা বলছি কি যে সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের সম্পর্কটা কোথায় বা কোন দিক দিয়ে, কি সম্পর্ক বা কি দিক দিয়ে, সেটা যদি আমরা আমাদের স্লাইড অনুযায়ী আলোচনা করতে যাই, যে সমাজকর্মকে কি বলা হচ্ছে, মানব জ্ঞানের বিভিন্ন শাখা থেকে সমাজকর্ম কি করে, তাত্ত্বিক জ্ঞান লাভ করে এবং এটাকে সংশ্লেষণের মাধ্যমে নিজস্ব কৌশল ও পদ্ধতিতে মানব সেবায় প্রয়োগ করে। মানুষ সমাজকর্ম যারা চর্চা করবেন বা অনুশীলন করবে, তারা অন্য শাখা থেকে জ্ঞান অর্জন করবে বা জ্ঞান লাভ করবে এবং সেটাকে কি করবে, সংশ্লেষণের মাধ্যমে, নিজস্ব মেকানিজমের মাধ্যমে, নিজস্ব কৌশল এবং পদ্ধতি ব্যবহার করে সেটাকে প্রয়োগ করবে। এটি হচ্ছে মূলত সমাজকর্ম, যে বিভিন্ন শাখা থেকে জ্ঞানটি অর্জন করে, সে জ্ঞান অর্জন করার পর সেটাকে সে নিজের মতো করে তার কৌশল এবং পদ্ধতি দিয়ে সে সেবার ক্ষেত্রে সে প্রয়োগ করবে। এই জন্যই কিন্তু মূলত এই সম্পর্কগুলো হয়ে থাকে। সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার মতো সমাজ কর্মের সাথে নৃবিজ্ঞানের যে সম্পর্কটা বলা হচ্ছে, বিশেষ কিছু দিক আছে, উভয় সামাজিক বিজ্ঞান, অর্থাৎ নৃবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান, আবার সমাজকর্ম সামাজিক বিজ্ঞান। খুব স্বাভাবিকভাবে উভয় সামাজিক বিজ্ঞান হওয়ার কারণে তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। কিসের দিকের সম্পর্ক? যে এর নৃবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি এবং সমাজকর্মের দৃষ্টিভঙ্গি প্রায় একই। কারণ আমরা জানি জ্ঞানের যত শাখা প্রশাখা আছে, প্রত্যেকটার কিন্তু আলটিমেটলি বা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ করা বা মানুষের সেবা করা বা মানুষকে সেই কল্যাণের পথে বা সেবার পথে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। এজন্যই কি হচ্ছে যে আমরা বলছি যে প্রথমটাই বলছি যে উভয় হচ্ছে সামাজিক বিজ্ঞানের শাখা। খুব স্বাভাবিকভাবে সামাজিক বিজ্ঞানের শাখাগুলির মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক খুব স্বাভাবিক। তারপর বলা হচ্ছে বিষয়বস্তুগত সম্পর্ক। বিষয়বস্তুগত সম্পর্ক অর্থাৎ নৃবিজ্ঞানের যে বিষয়গুলি আছে, এই যে সমাজের বিভিন্ন বিবর্তন, সমাজ কাঠামো, তারপরে মানুষের বিভিন্ন সাংস্কৃতিক দিক, মানুষের ধর্মীয় বিভিন্ন যে রীতিনীতিগুলো, এর যে বিষয়বস্তুগুলো আছে, ঠিক একইভাবে সমাজকর্মেও কিন্তু এই বিষয়বস্তুগুলো নিয়েই একজন সমাজকর্মীকে উপযুক্ত সমাজকর্মী বা অনুশীলনের ক্ষেত্রে একটা সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে সাহায্য করে।
তাহলে বিষয়বস্তুগত দিক দিয়ে সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের আমরা একটা গভীর সম্পর্ক লক্ষ্য করতে পারি। পরবর্তী বলা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত সম্পর্ক। দৃষ্টিভঙ্গিগত সম্পর্ক অর্থাৎ নৃবিজ্ঞান যেরকম তার জ্ঞানের অনুশীলন করে বা জ্ঞানের চর্চা করে মানুষের উন্নতি অগ্রগতির দিকে সাহায্য করে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে, বা সেটি অন্যতম একটা দৃষ্টিভঙ্গি। ঠিক একইভাবে সমাজকর্মেও কিন্তু একই দৃষ্টিভঙ্গিতে কাজ করে, শুধু নৃতাত্ত্বিক দিক দিয়ে না, সমাজতাত্ত্বিক দিক দিয়ে, নৃতাত্ত্বিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, মনস্তাত্ত্বিক দিক দিয়ে সমাজকর্ম মানুষের কল্যাণ বা উপকার করে থাকে। তারপর জ্ঞানের উৎসগত সম্পর্ক। জ্ঞানের উৎসগত যে সম্পর্কটা, সত্যি কথা যেটা, যে জ্ঞানের উৎসগত সম্পর্কে সমাজকর্ম ভীষণভাবে নৃবিজ্ঞানের জ্ঞানের উপর নির্ভরশীল। আমরা যদি বিভিন্ন সমাজ ব্যবস্থায় আমরা যেটা আমাদের এই শহুরে যে সংস্কৃতি বা আধুনিক যে জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে আছি, ঠিক পাশাপাশি যদি আমরা আমাদের দেশের যাদেরকে আমরা আমাদের প্রচলিত শব্দ ব্যবহার করি উপজাতি হিসাবে, কিন্তু বর্তমানে তাদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি আমরা যাদেরকে বলি, তাদের যে উৎপত্তি, তাদের জীবনাচার, তাদের কালচার, এইগুলো যেমন আছে, সেই কি পর্যায়ে আছে, তারা কিন্তু এখনো তাদের সেই সনাতনী পদ্ধতি বা সনাতনী বিষয়গুলোকে অবলম্বন করে আছে। কিন্তু শহুরে বা আধুনিক সংস্কৃতিতে আমরা কি করেছি, সেটার একটা পরিবর্তন ঘটিয়েছি। সেই পরিবর্তন ঘটানোর ফলে হয়েছে কি, আমরা যেটা পরিবারের উদাহরণ দিয়েছিলাম, যৌথ পরিবার থেকে বেরিয়ে আমরা একক পরিবার বা অনুপরিবারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাই বলা হচ্ছে যে জ্ঞানের উৎসগত সম্পর্ক সমাজকর্ম ভীষণভাবে নৃবিজ্ঞানের উপর নির্ভরশীল, বরঞ্চ ওই পরিমাণ নৃবিজ্ঞান সমাজকর্মের উপরে কিন্তু নির্ভরশীল না। তারপরে বলা হচ্ছে সামাজিক সমস্যার সমাধানের সহায়ক। নৃবিজ্ঞানের যে জ্ঞানগুলো আছে, এগুলো কি করে, মানুষ যেসব সমাজের পথে চলতে গিয়ে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার মধ্যে আবর্তিত হয় বা যেসব সামাজিক সমস্যার মধ্যে পড়ে, এখান থেকে সমাধানের একটা পথ বা একটা রাস্তা খুঁজে পায়। সর্বশেষ বলা হচ্ছে গবেষণা পদ্ধতিগত সম্পর্ক। গবেষণা পদ্ধতিগত সম্পর্ক, সামাজিক বিজ্ঞানের শাখাগুলো যেহেতু প্রতিনিয়ত কিন্তু এগুলো উন্নত থেকে উন্নততর বা উন্নতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, এই জন্য এখানে বিভিন্ন গবেষণা বা বিভিন্ন জ্ঞানের চর্চাগুলো করা অত্যন্ত জরুরি। আর এই যে গবেষণা করার ক্ষেত্রে সমাজকর্ম বা সমাজবিজ্ঞান নিয়ে আমরা যে কোনো গবেষণার দিকে যদি আমরা এগিয়ে যাই বা এগোতে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভীষণভাবে নৃবিজ্ঞানের জ্ঞানের উপরে নির্ভর করতে হয়, বা নৃবিজ্ঞানের জ্ঞানের উপরেই ভিত্তি করেই কিন্তু গবেষণা কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে। এই মোটামুটি আমরা আরো সম্পর্কের ক্ষেত্র আছে, কিন্তু যেহেতু আমাদের পরীক্ষার সময় সীমিত এবং আমাদেরকে সীমিত সময়ের মধ্যেই পরীক্ষার কি বলা যায় উত্তরপত্রে আমাদেরকে উত্তরগুলো উপস্থাপন করতে হয়, এই জন্য মূলত মোটা দাগে বা হাইলাইট করলে আমরা এই 6টা সম্পর্ককে আমরা নিয়ে আসতে পারি। এরপর আমরা বলছি যে এদের পার্থক্যগত যে দিকগুলো আছে, সেই পার্থক্যগত দিকের আমরা যদি নিয়ে আসি, তাহলে কি আসে দেখি। এই মনির, এটা কাজ করছে না যে? পার্থক্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো। এরপরে যদি আমরা পার্থক্যের বিষয়টা নিয়ে আসি, তাহলে পার্থক্যটা দেখে, পার্থক্যও কিন্তু এখানে আমরা মোটামুটি ভাবে কয়টা নিয়ে এসছি, 6টা নিয়ে এসছি। প্রকৃতিগত, নির্ভরশীলতা, পদ্ধতিগত, পরিধিগত, অনুসন্ধান এর দিকে। তারপরে আমরা নিয়ে আসছি কি, ঐতিহাসিক। এখানেও কিন্তু আমরা ঠিক আমাদের ওই সীমিত সময় বা সীমিত কি বলা যায়
সীমাবদ্ধতার মধ্যে আমাদেরকে যেহেতু পত্রে উত্তরগুলি লিখতে হবে, এই জন্য কিন্তু এখানেও আমরা জাস্ট 6টি আমরা পার্থক্য নিয়ে এসেছি। প্রকৃতিগত পার্থক্য, নির্ভরশীলতার দিক, পদ্ধতিগত পার্থক্য, পরিধিগত পার্থক্য, অনুসন্ধান প্রক্রিয়া, আর একটা হচ্ছে ঐতিহাসিক দিক। আমরা একে একে যদি আলোচনা করি, প্রকৃতিগত দিকে বলা চলে কি যে নৃবিজ্ঞান হচ্ছে একটি মৌলিক সামাজিক বিজ্ঞান, জ্ঞানের একটি মৌলিক শাখা। অপরপক্ষে সমাজকর্ম কিন্তু জ্ঞানের কোনো মৌলিক শাখা না। পাশাপাশি আমরা যদি বলি নির্ভরশীলতার দিক দিয়ে সমাজকর্ম তার জ্ঞান চর্চার ক্ষেত্রে বা অনুশীলনের ক্ষেত্রে ভীষণভাবে নৃবিজ্ঞানের উপর নির্ভরশীল। পক্ষান্তরে নৃবিজ্ঞান কিন্তু এতটা সমাজ কর্মের উপরে নির্ভরশীল না। নৃবিজ্ঞান যেহেতু মৌলিক সামাজিক বিজ্ঞান, সে তার আপন গতিতে বা আপন যে স্টাইল আছে সেভাবে সে পরিচালিত হয়ে থাকে। পদ্ধতিগত যে দিকটা আছে, পদ্ধতিগত দিকে সমাজকর্মের কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতির বাইরে সমাজকর্ম অনুশীলন করা যায় না। পক্ষান্তরে নৃবিজ্ঞানে কিন্তু এরকম কোনো চিরাচরিত বা কি বলা যায় একেবারে ফিক্সড কোনো পদ্ধতি বা মেথোডোলজিক্যাল বিষয় নাই, যে কারণে এই দিকেও একটা আমরা পার্থক্য খুঁজে পাই। পরিধিগত দিক যদি আমরা বলি, সমাজকর্মের পরিধি বিস্তৃত, মানে অনেক দূর ব্যাপী, কিন্তু নৃবিজ্ঞানের পরিধি অত ব্যাপক না। নৃবিজ্ঞানের জ্ঞানের গভীরতা কিন্তু আবার ব্যাপক। সমাজকর্মের যেরকম জ্ঞানের গভীরতা ব্যাপক না, পরিধিটা ব্যাপক। নৃবিজ্ঞানের জ্ঞানের পরিধি কম, কিন্তু জ্ঞানের গভীরতা বেশি। তারপর বলা হচ্ছে অনুসন্ধান প্রক্রিয়া। সমাজকর্ম খুব বেশি অনুসন্ধান প্রক্রিয়ায় শুধু নৃবিজ্ঞানের উপর নির্ভর করে তা কিন্তু না, সমাজবিজ্ঞানের উপর নির্ভর করে, রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতির উপরে নির্ভর করে, অর্থনীতির উপরে নির্ভর করে, মনোবিজ্ঞানের উপরে নির্ভর করে। কিন্তু নৃবিজ্ঞান তার অনুসন্ধান প্রক্রিয়াতে এই অর্থনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান বা সমাজকর্ম এগুলোর উপর নির্ভর করে না। ঐতিহাসিক দিক দিয়ে যদি বলি, নৃবিজ্ঞান অত্যন্ত প্রাচীন। কিরকম প্রাচীন? আমরা বললাম যে মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে, অথবা যখন থেকে মানুষের জীবন শুরু, নৃবিজ্ঞানের শুরু কিন্তু তখন থেকে। পক্ষান্তরে সমাজকর্ম তো একেবারে নবীন একটি সামাজিক বিজ্ঞান। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময় মানুষের যে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো, এর উপরে ভিত্তি করে কিন্তু সমাজকর্মের বিকাশটি হয়েছে। তাই বলা হচ্ছে কি যে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান এদের মধ্যে কিছু মৌলিক তো পার্থক্য আছে। সর্বশেষ যে কথাটি বলা হচ্ছে যে মৌলিক পার্থক্য থাকলেও জ্ঞান চর্চা তো একে অপরের উপরে নির্ভরশীল। ঠিক যেভাবে আমরা বলতে পারি যে আমরা শিক্ষকতা করি, এটার পূর্ণতা লাভ করে কোথায়? যখন একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, যখন সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কাছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা এই অতিমারীকালীন সময় তোমাদেরকে বাদ দিয়ে যে আমরা ক্লাসগুলো নিই বা ক্লাসগুলো করছি, ভার্চুয়ালি যে ক্লাসগুলো হচ্ছে, এটা কিন্তু আমরা লাইভ ক্লাসে বা সরাসরি ক্লাসে যে আমরা পরিতৃপ্তিটা পাই, আনন্দটা পাই, বা তোমরাও যে ক্লাসে অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করতে পারো। এখন তো তুমি সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে তোমার বাসায় যে কোনো একটি ডিভাইসে, ল্যাপটপে হতে পারে বা তোমার স্মার্টফোনে হতে পারে, তুমি এই ক্লাসে একা একা উপভোগ করছো বা একা একা তুমি ক্লাসটি করার চেষ্টা করছো। সাথে সাথে তুমি তোমার ফিডব্যাকগুলো তোমার শিক্ষককে জানাতে পারছো না, বা তোমার সহপাঠীর সাথে বিষয়টি এই মুহূর্তে আলোচনা করে নিতে পারছো না। ঠিক একইভাবে জ্ঞানের এই যে শাখাগুলো, যেরকম আমার শিক্ষকতা পরিপূর্ণতা পাবে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমার উচ্চতর ডিগ্রি, তারপরে শিক্ষক হিসাবে নিয়োগ, একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটি সুনির্দিষ্ট শ্রেণীকক্ষ, সুনির্দিষ্ট সময়, এবং সেই শ্রেণীকক্ষে যতই আসবাবপত্র থাক, যদি আমার শিক্ষার্থী না থাকে সেটি যেমন পূর্ণতা লাভ করে না, ঠিক একইভাবে এই যে জ্ঞানের বিভিন্ন শাখাগুলি, এই জ্ঞানের বিভিন্ন শাখাগুলি কিন্তু এরকম পরস্পরের সাথে নির্ভরশীল হয়ে কি করছে? সমাজের বৃহত্তর কল্যাণে একত্রে কাজ করছে। এই হচ্ছে মূলত নৃবিজ্ঞান এবং নৃবিজ্ঞান এবং সমাজকর্মের পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যেহেতু খুব দ্রুত একটু এগিয়ে যেতে হবে, আমরা পরবর্তী আমাদের বিষয়টিতে চলে আসি। পরবর্তীটি হচ্ছে সমাজকর্ম এবং মনোবিজ্ঞান। সমাজকর্মের সাথে
মনোবিজ্ঞানের। আমরা আগেই বলেছি যে সমাজকর্ম যেহেতু একটা মৌলিক সামাজিক বিজ্ঞান না, এটি একটি কি আধুনিক সমস্যা সমাধানের একটি বিজ্ঞান। আর সমস্যা সমাধানের বিজ্ঞান হওয়ার কারণে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের শাখাগুলো থেকে সে জ্ঞান সংগ্রহ করে বা জ্ঞান আহরণ করছে। সেই হিসাবে মনোবিজ্ঞানও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি তোমরা অনেকেরই তোমাদের পাঠ্য আছে, এবং অনেক বলতে প্রায় শতাধিক শিক্ষার্থীর হয়তো মনোবিজ্ঞান বিষয়টি আছে। এবং আমাদের এখানে যে সকল বিজ্ঞ এবং অভিজ্ঞ শিক্ষকরা আছেন, তোমাদের কাছে মনোবিজ্ঞানের বিষয়গুলো আরো চমৎকার এবং আরো সুন্দরভাবে তারা এই বিষয়গুলো উপস্থাপন করে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে মনোবিজ্ঞান সম্পর্কে তোমাদের কিন্তু একটা মোটামুটিভাবে স্বচ্ছ ধারণা চলে এসছে। যাই হোক, সমাজকর্ম পড়তে গিয়ে আমরা কেন মনোবিজ্ঞানের করব? যেহেতু সমাজকর্ম সমস্যার সমাধানের বিজ্ঞান, আর মনোবিজ্ঞান হচ্ছে মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। মানুষের সমস্যা মানুষ তখনই পড়ে, মানুষ যখন তার আচরণগত কোনো অসুবিধার মধ্যে পড়ে, তখনও কিন্তু মানুষ সমস্যায় পড়ে। আর এই আচরণগত সমস্যার কারণেই মনোবিজ্ঞানের কিছু জ্ঞান সমাজকর্মীদের বা যারা সমাজকর্ম অনুশীলন করে তাদের থাকতে হয়। যা কিছু খুব সাধারণ আলোচনা আছে, যাদের তোমাদের সমাজকর্মের সাথে সাথে মনোবিজ্ঞান বিষয়টি আছে, তারা এই বিষয়গুলি জানো। আর যদি কারো না থেকে থাকে, তার জন্য একটু আমি শুরুর আলোচনাটা করে দিচ্ছি। সেটা কি, যে সমাজকর্ম যেমন একটি সামাজিক বিজ্ঞান আর বহুমুখী সমস্যার সমাধান দিয়ে থাকে, অন্যান্য সামাজিক বিজ্ঞানের মতো মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের একটা ঘনিষ্ঠ সম্পর্ক। কিসের জন্য? সমাজকর্ম মনোবিজ্ঞানের উপর অতিমাত্রায় নির্ভরশীল। কেননা যারা সমস্যার মধ্যে পড়ে বা সমস্যার মধ্যে যারা আবর্তিত হয় বা সমস্যায় যারা থাকে বা যারা সমস্যার সমাধান করতে চায়, তাদের কিন্তু কিছু আচরণগত বা বিহেভিয়ারাল মানে অসুবিধা থাকে। সেই অসুবিধাগুলো থেকে যখন সমাজকর্মী তাদের উত্তরণ ঘটাতে চায়, তখনই কিন্তু সমাজকর্মীকে মনোবিজ্ঞানের জ্ঞানের উপরে নির্ভর করতে হয়। মনোবিজ্ঞানের ইংরেজি শব্দ এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে সাইকোলজি। দুটি গ্রিক শব্দ, যেটা সাইকো এবং লগোস, এই দুটো শব্দ থেকে এসছে। সাইকো শব্দের অর্থ হচ্ছে মন বা আত্মা, আর এদিকে লগোস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। অতএব সেই হিসাবে আমরা বলতে পারি যে আবিধানিক অর্থে মনোবিজ্ঞান বলতে আত্মা বা মন সম্পর্কিত বিজ্ঞানকে বোঝায়, কিন্তু আত্মা ইন্দ্রিয়গ্রাহ্য নয় বা তাকে দেখা যায় না, ধরা যায় না, এমনকি অনুভব করা যায় না। তাই এই শতাব্দীর বিংশ শতাব্দীর পূর্বের শতাব্দীর গোড়ার দিকে এই ধারণার পরিবর্তন ঘটে। এ সময় মনীষী জন বি ওয়াটসন মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান নামে অভিহিত করেছেন। এছাড়াও বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমেরিকার মনোবিজ্ঞানী জন বি ওয়াটসন তিনি বলছেন কি, মনোবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে। অন্যদিকে জন বি সিরাজের মতে মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক কার্যকলাপের বিজ্ঞান। অর্থাৎ মানুষের আচার আচরণের উপরে যে জ্ঞানের শাখাটি গভীরভাবে কি করে, সেই জ্ঞানকে নিয়ে চর্চা করে, সেটি মূলত মনোবিজ্ঞান। যেমন আমরা নৃবিজ্ঞানের দুটি শাখার কথা বলেছি বা চারটি শাখার কথা বলেছি, এরকম কিন্তু মনোবিজ্ঞানেরও বিভিন্ন শাখা আছে, যার মধ্যে শিশু মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, অস্বাভাবিক মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান এবং সামাজিক মনোবিজ্ঞান। তারপরে তোমাদেরকে বলে রাখি সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা মনোবিজ্ঞান আলাদা করে পড়ে থাকো বা পড়ো, যদি কারো কোনো জায়গায় অসুবিধা বা অসঙ্গতিপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আজকের ক্লাসের শেষে তোমরা কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামতটি লিখতে পারো, বা কোথাও যদি কনফিউশন থাকে বা সন্দেহ থাকে, সে জায়গাটি ভালো করার আমি চেষ্টা করতে পারি বা চেষ্টা করব। অন্যদিকে যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। যাই হোক, আমরা কয়েকটি প্রধান শাখার কথা বলেছি। আবারও বলি, যেহেতু আমরা সমাজ কর্ম বিষয়টি পড়ি এবং এর সাথে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সম্পর্কগুলো পড়ি,
এই কারণে কিন্তু আমরা এইসব বিষয়ের জ্ঞানের গভীর পর্যন্ত কিন্তু আমরা যাব না। আমরা শুধুমাত্র এইসব বিষয়ের ধারণাগুলো নিব। যাই হোক, এখানে যে শাখাগুলো বললাম, শিশু মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, অস্বাভাবিক মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান এবং সামাজিক মনোবিজ্ঞান, এগুলোর সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকলে সমাজ কর্ম যারা অনুশীলন করে তারা কিন্তু সেই মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ তার সমস্যার সমাধানের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে আমরা যদি বলি, আমরা প্রথমে যেটি বলেছিলাম যে শিশু মনোবিজ্ঞান, আমরা যে সামাজিকীকরণের কথা বললাম, এই সামাজিকীকরণের সাথে কিন্তু শিশু মনোবিজ্ঞানের একটা বা শিশু মনোবিজ্ঞানেরই কিন্তু একটা পার্ট বলা যায় যে সামাজিকীকরণ। অথবা যদি আমরা বলি এই যে শিক্ষা ক্ষেত্রে সমাজকর্মের যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে, তার মধ্যে একটি আছে কিন্তু তোমরা যখন, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যখন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হবে, সেখানে দেখবে যে সমাজ কর্মের বিভিন্ন শাখা নিয়ে তোমাদের দ্বিতীয় বর্ষের মানে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় কিন্তু আলোচনা করা হয়েছে। সেখানে বিদ্যালয় সমাজকর্ম, সেখানে চিকিৎসা সমাজকর্ম, এরকম বিভিন্ন শাখা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তাই ওই যে আমরা আমাদের পূর্ববর্তী স্লাইডে যে শাখাগুলোর কথা বলেছিলাম, যে সেই শাখাগুলো অর্থাৎ শিশু মনোবিজ্ঞান বলি আমরা, শিক্ষা মনোবিজ্ঞান বলি, অন্যদিকে দেখো শিল্প মনোবিজ্ঞান বলেও কিন্তু একটা বিজ্ঞান আছে, মনোবিজ্ঞানের একটি শাখা আছে। আমরা যে বিভিন্ন বাংলাদেশের সামাজিক সমস্যা বা বিভিন্ন অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে আমরা যখন বলি যে শ্রমিক অসন্তোষ, সেটা কিন্তু এই শিল্প মনোবিজ্ঞান থেকেই আসে। আবার অস্বাভাবিক মনোবিজ্ঞান, এটা সাইকিয়াট্রিক যে প্রবলেমগুলো, এই অস্বাভাবিক মনোবিজ্ঞানেরই সেটাকে ওই সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক যেটাকে আমরা বলি, সেটা কিন্তু ওই অস্বাভাবিক মনোবিজ্ঞান থেকে সেই ধারণাটি নিয়ে। চিকিৎসা মনোবিজ্ঞান, যেটা আমরা মেডিকেল সোশ্যাল ওয়ার্ক বা হসপিটাল সোশ্যাল ওয়ার্ক বলি, এটা কিন্তু এই চিকিৎসা মনোবিজ্ঞানের জ্ঞান থেকেই সেই বিষয়টি নিয়ে। এই দিক দিয়ে বলা চলে যে সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের কিন্তু জ্ঞানের একটা ভীষণ মানে গভীর সম্পর্ক। অন্যদিকে সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞানের উপর ভীষণভাবে তাদেরকে, সমাজকর্মীদেরকে নির্ভর করতে হয়। সম্পর্কগুলো প্রায় একই ধরনের, বিষয়বস্তুগত সম্পর্ক আছে, জ্ঞানের উৎসগত সম্পর্ক, সমস্যা বিশ্লেষণের সম্পর্ক, ব্যক্তি ও পরিবেশ সংক্রান্ত জ্ঞানের একটি বিষয় আছে, সমস্যা সমাধান প্রক্রিয়া আছে পরিপূরক সামাজিক ভূমিকা পালনের একটি বিষয়। অর্থাৎ সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি কি অত্যন্ত ঘনিষ্ঠ বা ওতপ্রোত একটি সম্পর্ক। যদি বিষয়বস্তুগত সম্পর্ক বলি, মনোবিজ্ঞানের যে শাখাগুলো বললাম, আবার সমাজকর্মের শাখাগুলোর সাথে কিন্তু এর সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ বা প্রায় একই। আবার জ্ঞানের উৎসগত সম্পর্কের কথা বলি, আমরা যদি বিদ্যালয় সমাজকর্ম অ্যাপ্লাই করতে চাই বা প্রয়োগ করতে যাই বা অনুশীলন করতে যাই, অবশ্যই বিদ্যালয় সমাজকর্মীকে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে একটা ভালো জ্ঞান তার থাকা লাগবে বা থাকার দরকার আছে। ঠিক একইভাবে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি দেখা যাচ্ছে। সেই হিসাবে আমরা বলছি কি যে সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ করে যারা সমাজকর্মকে অনুশীলন করে বা চর্চা করে, সেই সব ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞানটা ভীষণভাবে তাকে সাহায্য করে থাকে। এরপর আমরা চলে আসি সরাসরি পার্থক্যের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পারবে পার্থক্যগুলো। প্রকৃতিগত পার্থক্য, মনোবিজ্ঞান কেবলমাত্র মানুষ ও প্রাণীর আচরণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। অন্যদিকে সমাজকর্ম মানুষের সকল ধরনের সমস্যা এবং সেই সমস্যা দূর করার, সমস্যার উৎপত্তি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এই প্রকৃতিগত দিক দিয়ে একটা বিশাল পার্থক্য আছে। পাশাপাশি যদি আমরা পরিধিগত দিকে বলি, সমাজকর্মের পরিধিটা ব্যাপক, যদিও মনোবিজ্ঞানের পরিধি ব্যাপক, কিন্তু সমাজকর্মের মতো এরকম কিন্তু না। যেহেতু সমাজকর্ম বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, মনোবিজ্ঞানেরও কিন্তু অনেক কিছু প্রয়োগ করা হয়। বিভিন্ন কাউন্সিলিং বা অন্যান্য ক্ষেত্রে মনোবিজ্ঞানের তো প্রয়োগ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সমাজকর্ম যেভাবে
তার বিষয়গুলো অনুশীলন করতে গিয়ে অর্থনীতির উপরে নির্ভর করছে রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতির উপরে, বা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পেশার ক্ষেত্রে যেরকম চিকিৎসা পেশা বলা যায়, অথবা আইন পেশা বলা যায়, অথবা সাংবাদিকতা পেশা বলা যায়, এই রকম দিকেও কিন্তু সমাজকর্মের সাথে সমাজকর্মের জ্ঞান চর্চার ক্ষেত্রে বা অনুশীলনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। সেরকম কিন্তু ওই পরিধিগত দিক যেটা আমরা বলছি যে মনোবিজ্ঞানের জ্ঞানের গভীরতা আছে, কিন্তু সমাজকর্মের মতো এইরকম ব্যক্তিটা এত বেশি না। বিষয়বস্তুগত দিকে সমাজকর্ম শুধুমাত্র মানুষের আচার আচরণ নিয়ে না, মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল দিক নিয়ে যেমন আলোচনা করে, ঠিক একইভাবে মনোবিজ্ঞানের কিন্তু বিষয়বস্তু মানুষ এবং তার আচার আচরণ, এখানে তার দৈহিক, সামাজিক বা সাংস্কৃতিক সবকিছুরই একটা প্রভাব আছে। তারপরেও কিন্তু সমাজকর্ম যেরকম ব্যাপকভাবে বা বিভিন্ন শাখা থেকে অল্প অল্প করে জ্ঞান নেয়, মনোবিজ্ঞানে সেটি নির্ভর করে না। মনোবিজ্ঞান তার নিজস্ব জ্ঞানের উপরে নির্ভর করেই বা নিজস্ব বিষয়বস্তুর উপরে নির্ভর করেই এই বিষয়টি বা এই জ্ঞানের শাখাটি তারা চর্চা করে থাকে। নির্ভরশীলতার দিক দিয়ে বলা যায় মনোবিজ্ঞান সমাজকর্মের উপরে সেভাবে নির্ভরশীল না, কিন্তু সমাজকর্ম কিন্তু চর্চা বা অনুশীলনের ক্ষেত্রে পুরোপুরিভাবে মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল। যদি আমরা মনোবিজ্ঞানের যে সমাজকর্মের যে পদ্ধতিগত দিক আছে, বিশেষ করে ব্যক্তি সমাজকর্ম বা দল সমাজকর্ম, এই ব্যক্তি সমাজকর্ম বা দল সমাজকর্ম প্রয়োগের জন্য কিন্তু সমাজকর্ম বলা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বা ব্যাপকভাবে মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল। পক্ষান্তরে মনোবিজ্ঞান সেভাবে সমাজকর্মের উপরে নির্ভরশীল না হয়েও কিন্তু নিজস্ব জ্ঞান ভাণ্ডার থেকে তার জ্ঞানের উন্নতি বা চর্চাটা করতে পারে। মূল্যবোধগত পার্থক্য আমরা জানি যে সমাজকর্মের যে মূল্যবোধ, সমাজকর্ম যেহেতু একটি অনুশীলন ধর্মী সামাজিক বিজ্ঞান, এখানে কিছু সুনির্দিষ্ট মূল্যবোধ নিয়ে সমাজকর্মীদেরকে কাজ করতে হয়। যদিও কোনো কোনো মনোবিজ্ঞানী যারা মনোবিজ্ঞান অনুশীলন করেন বা চর্চা করেন, তাদেরকেও কিছু মূল্যবোধ মেনে চলতে হয়, কিন্তু সমাজকর্মের মূল্যবোধের সাথে তাদের কিছু মৌলিক পার্থক্য থেকে থাকে। গবেষণামূলক যে দিকটা, সমাজকর্ম সামাজিক দিক নিয়ে বেশি যেরকম আলোচনা বা চর্চা করে, ঠিক মনোবিজ্ঞান তার সামাজিক দিকটা সেই বেশি না, মানুষের মনস্তাত্ত্বিক এবং দৈহিক দিকের উপরে এখানে বেশি নির্ভর করে। এই হিসেবে বলা যাচ্ছে যে আধুনিক সমাজকর্মের বিশেষ বিশেষ কিছু কর্মসূচি, যেটি আমরা ইতিপূর্বে বলেছি, শিশু কল্যাণ, যুব কল্যাণ, স্কুল সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্ম, অপরাধ সংশোধন ও পুনর্বাসন কর্মসূচি, শারীরিক প্রতিবন্ধী পুনর্বাসন কর্মসূচি, পরিবার কল্যাণ কর্মসূচি, এইগুলো বাস্তবায়নে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন শিক্ষা মনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, অস্বাভাবিক মনোবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞানের জ্ঞান তাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। এই হিসাবে বলা যায় যে সমাজকর্মের কর্মসূচি বাস্তবায়নে মনোবিজ্ঞানের জ্ঞানের উপরে সমাজকর্ম ভীষণভাবে নির্ভরশীল, আর তাই তাদের সাথে একটা পারস্পরিক সম্পর্ক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী আমাদের যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা অর্থনীতির সাথে এবং পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজকর্মের যে সম্পর্ক পার্থক্য, এই বিষয়টি তোমাদের সাথে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং একটি বিষয় তোমরা জানো যে আমরা এই যে অতিমারি বলি বা মহামারী বলি, এই সিচুয়েশনের আমরা কিন্তু দ্বিতীয় ওয়েভে আছি। আবারও কিন্তু সংক্রমণের হার বলো, মৃত্যুর হার বলো, এগুলো ব্যাপকভাবে বাড়ছে। এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা বাড়িতে থেকে এবং বাইরে কম গিয়ে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি এইগুলো পরিপূর্ণভাবে মেনে তোমরা চলবে। আশা করি যে আমরা সবাই সুস্থ থাকতে পারবো, এবং যখন আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশন কেটে যাবে তখন আবার আমরা একত্রিত হয়ে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা বা স্বাভাবিক আমরা পাঠ কার্যক্রমে অংশ নেব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।